সময়টা ছিল 2008 সালের মে মাস। দিল্লির কাছেই উত্তরপ্রদেশের নয়ডায় ছিল জলবায়ু বিহার অ্যাপার্টমেন্ট। সেখানেই থাকতেন এক দাঁতের ডাক্তার দম্পতি, ডক্টর রাজেশ তলোয়ার এবং ডক্টর নূপুর তলোয়ার। তাদের 13 বছরের একমাত্র মেয়ে ছিল আরুষি তলোয়ার। সে ছিল খুবই মেধাবী। তলোয়ার দম্পতির বাড়িতে কাজের লোক হিসেবে থাকত হেমরাজ নামে এক নেপালি যুবক। খুব সাধারণ, সচ্ছল, উচ্চ মধ্যবিত্ত পরিবারের জীবন। বাইরে থেকে দেখলে মনে হবে সব কিছুই ঠিকঠাক, কিন্তু 2008 সালের 16ই মে সকাল ছিল এক বিভীষিকাময় সকাল। সকালে যখন নতুন কাজের মাসি ভারতী মণ্ডল দরজা খুলতে এসে বারবার বেল বাজান, তখন হেমরাজ দরজা খোলেনি। সাধারণত হেমরাজই দরজা খুলত। অনেকক্ষণ পর ডক্টর নূপুর তলোয়ার এসে কোনো মতো দরজা খোলেন, কিন্তু তিনি জানান প্রধান দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হয়তো হেমরাজ বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে। ভেতরে ঢুকতেই নূপুর এবং রাজেশ তলোয়ার দেখেন আরুষি তার নিজের ঘরে নেই। খুঁজতে গিয়ে যখন আরুষির ঘরে ঢোকেন, তখন দেখেন বিছানার ওপর তার মেয়ের দেহ, গলা কাটা, রক্তে ভেসে যাচ্ছে বিছানা। এক মুহূর্তে যেন সবকিছু স্তব্ধ হয়ে গেল। পাড়া প্রতিবেশীরা ছুটে এলেন। সবার মুখে একটাই কথা, এ কাজ নিশ্চয়ই বাড়ির পরিচারক হেমরাজ করেছেন, কারণ সেই নিখোঁজ ছিল। পুলিশকে খবর দেওয়া হলো, কিন্তু ঘটনা মোড় নিল তার পরের দিন, অর্থাৎ 17ই মে। আরুষির ফ্ল্যাটের ছাদে একটি কুলারের প্যানেলের আড়ালে পাওয়া গেল হেমরাজের পচতে থাকা দেহ। হেমরাজকেও গলা কেটে খুন করা হয়েছে এবং তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। এখন প্রশ্ন, যে হেমরাজকে সবাই খুনি ভাবছিল, সে নিজেই যদি খুন হয়, তাহলে খুনটা করলো কে? এই ডবল মার্ডার কেস পুরো দেশকে নাড়িয়ে দিল। কিন্তু এর থেকেও বড় ধাক্কা ছিল পুলিশের তদন্ত। পুলিশ প্রথম থেকেই কিছু মারাত্মক ভুল করে বসে। প্রথম ভুলটি হলো, আরুষির দেহ পাওয়ার পরেও পুলিশ ক্রাইম সিন অর্থাৎ ঘটনাস্থল সেভাবে সিল করেনি। ফলে বহু লোক সেই ঘরে ঢুকে পড়ে এবং অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, প্রথম দিন তারা ছাদ পরীক্ষা করেনি, যেখানে হেমরাজের দেহ লুকিয়ে রাখা হয়েছিল। তৃতীয়ত, তলোয়ার দম্পতির সন্দেহজনক আচরণ। পুলিশকে তারা বারবার বলেছিলেন হেমরাজ হয়তো কোনো অপরাধী বন্ধুর সাহায্যে পালিয়ে গেছে। তদন্ত শুরু হতেই সন্দেহের তীর ঘুরে গেল বাবা মা অর্থাৎ রাজেশ তলোয়ার এবং নূপুর তলোয়ারের দিকে। মাত্র কয়েকদিনের মধ্যেই পুলিশ গ্রেপ্তার করেন রাজেশ তলোয়ারকে। পুলিশের তথ্য ছিল রাজেশ তলোয়ারই রাগের মাথায় আরুষি এবং হেমরাজকে খুন করেছেন। তাদের সন্দেহ, আরুষি এবং হেমরাজের মধ্যে আপত্তিকর কিছু দেখে ফেলেছিলেন রাজেশ তলোয়ার। মান সম্মান রক্ষার জন্য তিনি এই খুন করেছেন। পরে নূপুর তলোয়ারকেও গ্রেপ্তার করা হয়, কিন্তু এই তথ্য মানতে নারাজ ছিল তলোয়ার পরিবার এবং তাদের বন্ধুবান্ধব। দেশ জুড়ে বিতর্ক শুরু হলো। মিডিয়ার ক্যামেরা দিনরাত লেগে রইল এই পরিবারের পেছনে। অনেকেই মনে করতে থাকলেন পুলিশ নিজেদের ভুল ঢাকতে তলোয়ার দম্পতিকে ফাঁসানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের সরকার শেষ পর্যন্ত এই মামলাটি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআইয়ের হাতে তুলে দেয়। 2008 সালের জুন মাসে সিবিআই তদন্তের ভার নিল, কিন্তু এরপর যা ঘটল তা আরও রহস্যময়। সিবিআইয়ের প্রথম দলটি তাদের তদন্ত সম্পূর্ণ ভিন্ন দিকে গেল। তারা তলোয়ার দম্পতিকে ক্লিন চিট দিল, বরং তারা সন্দেহ করল তলোয়ারদের কর্মচারী কৃষ্ণ থাদরায় এবং আরও দুজন পরিচারক, রাজকুমার ও বিজয় মণ্ডলকে। সিবিআইয়ের এই দলের তত্ত্ব ছিল এই তিনজনই আরুষির উপর যৌন নির্যাতনের চেষ্টা করেছিল এবং আরুষি বাধা দেওয়ায় তারা খুন করে এবং হেমরাজ এই ঘটনা দেখে ফেলায় তাকেও খুন করা হয়। এই তিনজনের ওপর নার্কো টেস্ট করা হয়, কিন্তু সেই পরীক্ষার ফলকে আদালতে প্রমাণ হিসেবে গ্রহণ করা গেল না। শেষ পর্যন্ত প্রমাণের অভাবে এই তিনজনকেও ছেড়ে দিতে হয়। এরপর সিবিআইয়ের একটি নতুন দল এই মামলার তদন্ত শুরু করে। এই দলটি প্রথম দলের তত্ত্ব পুরোপুরি খারিজ করে দেয়। দীর্ঘ তদন্তের পর তারা একটি ক্লোজার রিপোর্ট জমা দেয়, যেখানে তারা সরাসরি কোনো অভিযুক্তকে খুঁজে পায়নি বলে জানায়। তবে রিপোর্টে তারা ইঙ্গিত দেয় যে খুনের জন্য আরুষির বাবা মাই দায়ী হতে পারেন, যদিও তাদের কাছে কোনো নিখুঁত প্রমাণ ছিল না। এখানেই আসে সবচেয়ে বড় বিতর্ক। আদালত এই ক্লোজার রিপোর্ট মানতে রাজি হলো না। আদালত বলল, যদি রিপোর্টই বলে যে বাবা মা ছাড়া বাইরের কারোর পক্ষে খুন করা সম্ভব ছিল না, তবে প্রমাণ না পেলেও তাদের বিরুদ্ধে মামলা চালানো হোক। আদালতের নির্দেশে আবার সন্দেহের তীর ঘুরে গেল রাজেশ এবং নূপুর তলোয়ারের দিকে। দীর্ঘ সময় ধরে চলল আইনি লড়াই, সাক্ষ্য প্রমাণ, পাল্টা যুক্তি, সংবাদ মাধ্যমে নিত্য নতুন আলোচনা। সব মিলিয়ে এই মামলা দেশের সবথেকে আলোচিত মামলা হয়ে উঠল। এই পুরো কেসটাই নির্ভর করছিল পরিস্থিতিগত প্রমাণের উপর, কারণ খুনের কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। 2013 সালের নভেম্বর মাসে গাজিয়াবাদের একটি বিশেষ সিবিআই আদালত রায় ঘোষণা করে। আদালত ডক্টর রাজেশ তলোয়ার এবং ডক্টর নূপুর তলোয়ারকে আরুষি ও হেমরাজ হত্যার জন্য দোষী সাব্যস্ত করে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আদালত জানায় পরিস্থিতিগত প্রমাণে ইঙ্গিত করছে যে এই খুন তলোয়ার দম্পতি ছাড়া আর কেউ করতে পারে না। তলোয়ার দম্পতিকে জেলে পাঠানো হলো, কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। তলোয়ার দম্পতি এই রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আপিল করেন। 2017 সালের অক্টোবর মাসে এলাহাবাদ হাইকোর্ট এই মামলার রায় দেয়। হাইকোর্ট জানায় নিম্ন আদালতের দেওয়া রায়টি প্রমাণহীন এবং অনুমানের ভিত্তিতে দেওয়া হয়েছিল।
আদালত পরিষ্কারভাবে জানায় যে পরিস্থিতিগত প্রমাণের উপর ভিত্তি করে তলোয়ার দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তা যথেষ্ট শক্তিশালী নয়। দীর্ঘ 4 বছর জেলে কাটানোর পর রাজেশ এবং নূপুর তলোয়ারকে বেকসুর খালাস ঘোষণা করা হয়। হাইকোর্টের রায়ের পর তলোয়ার দম্পতি জেল থেকে মুক্ত হন। কিন্তু এই রায়ের ফলে প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়ালো, যদি বাবা মা খুন না করেন তাহলে আরুষি এবং হেমরাজকে খুন করলো কে? কেন একজন বাইরের লোক এসে এত নিখুঁতভাবে খুন করে, কোনো প্রমাণ না রেখে? আবার দরজা ভেতর থেকে লক করে চলে গেল। বন্ধুরা, এই হলো আরুষি হেমরাজ হত্যাকাণ্ডের সেই রহস্যময় এবং জটিল গল্প। এই মামলা একদিকে যেমন দেখিয়েছে এক পরিবারের ট্র্যাজেডি, তেমনি অন্যদিকে উঠে এসেছে আমাদের তদন্তকারী সংস্থাগুলোর ত্রুটি এবং আদালতের বিচার ব্যবস্থার জটিলতা। আজ এত বছর পরেও সেই রাতে ঠিক কী হয়েছিল তা এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। একটা দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এই মামলা চিরকাল একটি কালো দাগ হয়ে থাকবে। এই ঘটনা নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। আজকের জন্য এইটুকুই। আবার আসবে এক কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।